আমি মেহরি মাসে কথা দিচ্ছি আপনাকে, আমাদের পরীর মুখোমুখি দাঁড় করাবো আমি। বাচ্চাটা আপনাকে ভীষণ মিস করছে। এই অপেক্ষার প্রহর দ্রুত ফুরিয়ে যাক। নিজের কথা শেষ করে কিংকর্ত পেমর ইভান মির্জার দিকে এক ঝলক তাকায়, অতঃপর সামনের দিকে হাঁটা ধরে। উচ্চ শব্দে আওড়ায়, রুম নম্বর 205। নিজের সর্বোচ্চ নজরদারিতে রাখেন স্যার। ফাঁকফোকর দিয়ে কিছু ঢুকে পড়লে সমস্যা। একেবারে জায়গা মতো দংশন করে থামবে কিন্তু। কথাটা যার উদ্দেশ্যে বলা সে ঠিক বোঝে, আর তাতেই বুকের মাঝে ভয় জমা হয়। এই নারীকে যতটা সহজ সরল অবলা ভেবেছিল, আদত তো নয়, উল্টো অনেক বড় খেলোয়াড়। ও তো গভীরে গভীরে কিভাবে চলে গেল, যার খবরে পৃথিবীর কেউ জানে না, যেটা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে সেই পর্যন্ত। এ মেয়ে কিভাবে বোঝালো? মেয়েটাকে ছোট ভেবে হালকা ভাবে নেওয়া একদম ঠিক হয়নি। দিকদিশা হারিয়ে বসে ইভান মির্জা। এই জন্যই বোধহয় বলে, ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। তাইফ মেহরিমার সাথে যেতে নিলেই হাত উঠিয়ে থামিয়ে দেয় মেয়েটা। এখানেই থাকুন ভাইয়া, আমি একা চলে যেতে পারবো। তাইফ থেমে যায়। মেহরিমার একটা বারও পিছু ফিরে চায় না, সেভাবে অদম্য পদযুগলে প্রস্থান করে। বেশি ভয় পাবেন না ইভান মির্জা, হৃদিত চৌধুরীর ওয়াইফ তো, এতটুকু তেজ থাকা অত্যাবশ্যক। নিরামিষ কোনো কিছু হৃদিত চৌধুরীর পছন্দ নয়। আপনার ওয়াইফ আমার সাথে নীরব যুদ্ধ ঘোষণা করে গিয়েছে মিস্টার চৌধুরী। তবে নিশ্চিত থাকবেন, জয় আমার হবে। আর যাই হোক, একজন অবলা নারীর কাছে হেরে যেতে পারি না। ইভান মির্জা হেসে বলে। হৃদিতের অধর বাম পাশে কিঞ্চিত উঁচু হয়, বাঁকা হাসে, দাঁততারা ওষ্ঠ চেপে কিছুক্ষণ চুপ রয়। শেষটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। নারী কখনো ভালোবাসার খেলায় হারে না। আমিও চাই অবলা নারীর তেজস্বী রূপটা আপনার স্বচক্ষে দেখার সুযোগ হোক। ইভান মির্জা ভেতরে ভেতরে বেশ ভরগেছে, তবে তা প্রকাশ করতে অনিচ্ছুক। সম্মান খোয়াতে রাজি নন। হৃদিতের মুখমণ্ডল এক দৃষ্টিতে কয়েক মিনিট তাকিয়ে থাকে। হয়তো হৃদিতকে একটুখানি বুঝতে চায়, তবে কতটুকু সার্থক হয় বোঝা দুষ্কর। পর মুহূর্তে একজন কনস্টেবলকে ডেকে ইশারায় হৃদিতকে গাড়িতে তুলতে বলে গটগট পায়ে হেঁটে যেয়ে গাড়িতে উঠে বসে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে বিশেষ একটা সেলে রাখা হয়, যেটাকে কন্ডেম সেল বলা হয়। কারাগারের অন্য সেলগুলোর থেকে এই সেলগুলোতে ভিন্নতা পরিলক্ষিত। থাকার জায়গা সহ আচরণবিধির অমানিসা জেকে ধরেছে নিস্তব্ধ রাতের পরিবেশ। ইভান মির্জা এসেছে হৃদিতের সাথে দেখা করতে। ঘড়ির কাঁটার স্থান 10-এর ঘরে। যদিও এটা নিয়ম বহির্ভূত, তবুও টাকা থাকলে সবই সম্ভব। সামনে সুবিশাল ফাঁকা জায়গা, পাশাপাশি দাঁড়ানো দুজন সুদর্শন পুরুষ। দুজনের দাঁড়ানোতে তাদের নিজস্ব সত্তা প্রকাশ পাচ্ছে। অদমনীয় নির্ভীক মুখের আদল, নীরবতায় মোড়ানো পরিবেশ। ইভান মির্জা ওনার গম্ভীর কণ্ঠে ভেঙে দেয় প্রশ্ন ছুড়ে হৃদিতের উদ্দেশ্যে। সেদিন রাতে পেনড্রাইভ আপনি পাঠিয়েছিলেন মিস্টার চৌধুরী? হৃদিতের দৃষ্টি দূরাকাশে নিবদ্ধ, পাশ ফিরে চায় না, ওভাবে জবাব দেয়। যদি বলি না, বিশ্বাস করবেন? প্রশ্নই আসে না, কারণ ওইটা আপনিই ছিলেন। সবটা জেনে আবার জিজ্ঞাসা করার লজিকটা ঠিক বুঝলাম না। এটা কি আপনাদের ধর্ম? তা বলতে পারেন। পুলিশদের বহু ধর্ম আছে। শীঘ্রই আরও নতুন একটা ধর্মের সাথে পরিচয় হবেন। আচ্ছা, অপেক্ষায় রইলাম। হৃদিত চৌধুরীর কাছে এসব হাতের ময়লা। আপনি আমার বিষয়ে সকল অজানা তথ্য কিভাবে কালেক্ট করেছেন? এই প্রশ্নে হৃদিত দৃষ্টিচ্যুত হয়। ইভান মির্জার দিকে তাকিয়ে হাসে। এতক্ষণে লাইনে এসেছেন। এই একটা প্রশ্ন করতে এত কাহিনী? ডিরেক্ট প্রশ্ন করলেই তো পারতেন। উত্তর দেন। ইচ্ছুক নই। আপনি এত সহজে বলবেন না, তাই তো? প্রয়োজন দেখছি না। আচ্ছা, আপনার মুখ থেকে আপনার শেখানো পদ্ধতিতেই সবটা বের করব আমি। আরে আরে, আমি তো দেখছি জ্ঞানী গুণী মানুষ হয়ে গেছি। আজকাল এসপিরাও আমার থেকে শিখে। ইসরে, এত দুর্দিন চলছে পুলিশ কর্মকর্তাদের। আপনার বড়াই আমি ভেঙে দিব হৃদিত চৌধুরী। পারবেন না। আমার ঘরওয়ালির কাছে হাঁটতে হবে আপনাকে। আমাদের পরবর্তী সাক্ষাতে আমি বীরের বেশে থাকবো, আর আপনি আমার দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতাটুকুও হারাবেন। হয়তো রায় বদলাবে না, কিন্তু আপনার মন ঠিক বদলাবে। দিন শেষে আমরা সবাই
কোনো না কোনো এক জায়গায় ভীষণ অসহায়। আমাদের দুর্বলতা একটা মানুষকে ঘিরে থেকেই থাকে। হৃদিতের কথায় ইভান মির্জা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকায়। চন্দ্রের মৃদু আলোয় ঝলমল করছে শানিত ফ্যাকাশে বদন। কথাগুলোর চরম সত্য। সত্যি আমরা একটা নির্দিষ্ট মানুষের কাছে সবচেয়ে বেশি অসহায়, আর ঝড় ঝাপটা সবটা আসে ঠিক ওই মানুষটির উপর দিয়েই। ইভান মির্জা ক্লান্ত শ্বাস ফেলে। আপনি আপনার ওয়াইফকে হেল্প করেছেন, তাই না? আরে বাস সালা, আমাকে এই 4 দেওয়ালের মাঝে দীর্ঘ 1 মাস যাবৎ বন্দি করে রেখেছেন, আবার 3 দিন থেরাপিও দিয়েছেন। কোন মুখে কথাটা বললেন দেখি, আপনার সেই চাঁদ মুখখানা? হৃদিতের মস্করাতে হতভম্ব ইভান মির্জা। এই রসকসীন মানুষটি এমন কথা বলতে পারে তা ওর জানা ছিল না। সবটা অপ্রত্যাশিত যেন হেসে ফেলে। এই মুখেই বললাম। যাই হোক, এতদিনে আপনার একটা কথা আমার ভালো লাগলো। আপনি অনেক লাকি মিস্টার চৌধুরী। আপনার ওয়াইফ ভীষণ সাহসী একজন নারী। হৃদিতের মুখের হাসি প্রসারিত হয়। ও সত্যি অনেক বেশি লাকি। মুখে এমন কথা বললেও মনে মনে নতুন ছক কষতে থাকে ইভান মির্জা। হয়তো নব্য কোনো চাল দিবে। একজন নারীর কাছে কিছুতেই হারতে পারে না ইভান মির্জা। পাশে দাঁড়ানো মানুষটির ছলচাতুরি হৃদিত বোধহয় বুঝলো। তা নয়তো কি। ত্রিধা তালুকদার মঞ্জিলের কৌশিকের রুমের বেলকুনিতে দাঁড়িয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ অম্বরে রাজত্ব চালানো সুশীল পানে। এক দৃষ্টিতে সে দেখেছে নিজের জীবনের হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত। মাঝে মধ্যে মৃদু মন্দ গতিতে বয়ে চলা প্রবঞ্চন আলগোছে জীর্ণ কায়া ছুঁয়ে দিচ্ছে। অকস্মাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে ত্রিধার ভাবনায় ভাটা পড়ে। দৃষ্টি ঘুরিয়ে পাশের চেয়ারের উপর অযত্নে ফেলে রাখা ফোনটার দিকে তাকায়। পরিচিত একটা বিদেশি একটা নাম্বার চক্ষুগোচর হতে ফোনটা উঠিয়ে নেয়। পরপরে রিসিভ করে কানে ধরে। ওপাশে নীরবতা বিরাজমান। ত্রিধা নিচেও চুপ রয়। সময় পেরোয় ভেসে আসে সেই চিরচেনা গলার স্বর। বেবি গার্ল, কেমন আছো? যেমন রেখে গিয়েছেন। প্রেমিকের মৃত্যুর শোক কাটেনি? এই শোক কাটে না, আমৃত্যু বয়ে বেড়াতে হয়। ওপাশ থেকে জবাব আসে না। এহেন কাঠখোট্টার জবাবে মানুষটা কষ্ট পেল নাকি? পেতেও পারে, তবে তাতে ত্রিধার কিছু আসে যায় না। খুব একটা গুরুত্ব দিল না বিষয়টাতে। নিজেই থেকেই জিজ্ঞাসা করলো, কবে আসছেন দেশে? আমার দম বন্ধ লাগে এখানে। ফোনের ওপাশ থেকে মৃদু হাসির শব্দ ভাসমান হয়। বুকে বুলেট ছুঁড়তে এত তাড়া বেবি গার্ল? প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নিতে হাজবেন্ডের বুকে বুলেট ছোড়ার এই কাহিনী বোধহয় এই প্রথম ঘটবে ইতিহাসের পাতায় ডার্লিং। ত্রিধা চমকায়, জবাব দিতে পারে না। সময় নিয়ে কৌশিক আবারও বলে, ছোট্ট জীবনে হারিয়েছি অনেক কিছু, অথচ প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ করতে পারেনি। কৌশিকদের প্রাপ্তির খাতা কেবল শূন্যই থাকে বেবি গার্ল। সেই শূন্যতা সহস্র গুণ বাড়াতেই বোধহয় অপ্রশস্তির জীবনে ত্রিধাদের আগমন ঘটে। এবার গলাটা কেমন যেন অসহায় শোনায়। ত্রিধা কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ওঠে। নিজের অজান্তেই মনটা ডাইভার্ট হয়ে বসে। সেভাবেই বলে, আপনার প্রাপ্তির খাতা পূর্ণ হোক। আপনি তো তৌসিফকে মারেননি কৌশিকা। তাতে কি হয়েছে? তোমাকে তো রোজ মারছে। নিজের মৃত্যুর প্রতিশোধ না হয় নিজেই নিয়ে নিও। তবে আমার হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ না করা অবধি আমি তোমার কাছে সমর্পণ করছি না বেবি গার্ল। আজকাল মনে হচ্ছে তোমার দেওয়া অভিশাপগুলো আমার উপর লেগে গিয়েছে শালা। মাঝে মধ্যে একটু ভালো অভিশাপও তো দিতে পারো। ছোট্ট একটা জীবন, একজনের আর কত খারাপ চাইবে বেবি গার্ল? শেষের লাইনগুলো বেশ কৌতুক মিশ্রিত গলায় বলে কৌশিক। ত্রিধার খুব করে বলতে মন চাইলে, আপনি সমর্পণ কেন করলেন কৌশিকদা? এভাবে ঘৃণা থেকেও তো ভালোবাসার জন্ম হয়। রোজ এভাবে কত শত ভালোবাসার জন্ম হয় এই কংক্রিটের শহরে। আমি না হয় একটাবার চেষ্টা করেই দেখি। পরমুহূর্তে মানসপটে নিজের পরিবারের দুর্দশার চিত্র ভাসে। নিষ্পাপ পরিসহ মেহরিমার অসহায় মুখটা ভেসে ওঠে। নারী সত্তাতে মাথাচাড়া দিয়ে ওঠে ক্রমশ।
মন মস্তিষ্কে তুমুল যুদ্ধে জয়ী হয় মস্তিষ্ক, হেরে যায় মন নামক মূল্যবান বস্তু, যা এখন তুচ্ছ ত্রিধার নিকট। পাপ তার পাপকেও ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আপনার পাপের বোঝা অনেক ভারী কৌশিকা। সময় থাকতে যদি নিজেকে শুধরে নিতেন তাহলে আজ এমন দিন দেখতে হতো না। দুটো পরিবার বেঁচে যেত। আগে আপনার আলিশান বাড়ি পাহারা দিত আপনার গার্ড, আর এখন পাহারা দেয় পুলিশ কর্মকর্তারা। তারা আপনার অপেক্ষায় প্রহর গুনছে। এভাবে কতদিন বাঁচতে পারবেন? যতদিন আমি চাইবো বেবি গার্ল। যতদিন আমি চাইবো। সরি, আমার উপর দখলদারিত্ব খাটাতে চাও ডার্লিং? না, আমি কেবল সত্যটা তুলে ধরলাম। তৎক্ষণাৎ ওপাশ থেকে কাছের কিছু ভাঙার বিকট শব্দ ভেসে আসে। ত্রিধা ক্ষীণ হাসে। ছেলেটার কণ্ঠস্বর স্বাভাবিক, অথচ ওদিকে ঘূর্ণিঝড় বয়ে চলেছে। কল ডিসকানেক্ট হয়ে যায়। মেয়েটা গাল ভেঙে কেঁদে দেয়। বেলকুনির গ্রিল ধরে ওখানে বসে পড়ে। নীরবে চোখের জল ছড়ায়, কাঁদতে কাঁদতে আওড়ায়, দ্রুত ফুরিয়ে যাক এই জীবন, যেই জীবনে ভালোবাসার দুটোনাই ভুগতে হয়। সময় চলমান। মাঝে তড়িৎ গতিতে কেটে গেছে 20টা দিন। চৌধুরীদের জীবন ছোটাছুটির উপর চলমান। এক সেকেন্ড কারো জীবনে স্বস্তি নেই। আজকাল মেহরিমার মুখের দিকে তাকানো যায় না। শরীর শুকিয়ে ওজন 38 কেজিতে নেমেছে। 5 ফিট 3.5 উচ্চতার মেয়েটাকে বড় অদ্ভুত দেখায়। জীর্ণশীর্ণ কায়া ফ্যাকাশে, যেন দীর্ঘদিন রক্তশূন্যতায় ভুগছে। তপ্ত দ্বীপ্রহর। দিবাকর মাথার উপরে বসে আনন্দে তাপ লাগিয়ে চলেছে। ব্যবসা গরমে নাজেহাল জনজীবন। মেহরিমা রাস্তার একপাশে ঘেঁষে একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। শরীরের সব সময়ের মতো বোরকা, হিজাব, নিকাব জড়ানো। শরীর ঘেমে তার সাথে এটে সেটে গেছে পরিধেয় কাপড়। কপালের ফোঁটা ফোঁটা ঘাম দৃশ্যমান। ওর দৃষ্টি নিবদ্ধ মাথার উপরে বড় বড় অক্ষরে লেখাগুলোর উপর। মানসিক হাসপাতাল। বিগত 20 দিন থেকে লোকচক্ষুর অন্তরালে মেহরিমার যাতায়াত এই স্থানে। সুদীর্ঘ এক ক্লান্ত শ্বাস ফেলে অটল পদযুগলের সামনে এগিয়ে যায়। কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। আপাতত সবাই মেহরিমার পরিচিত। এক প্রকার ক্ষমতার বহিঃপ্রকাশ করা হয়েছে এখানে। সোজা নাক বরাবর হেঁটে যেয়ে পশ্চিম দিকে মোড় নিয়ে দুটো সেলের উপর 3 নম্বর সেলের সামনে যেয়ে দাঁড়ায়। মেহরিমা দেখতে আধ পুরানো সাফেদ রঙা শাড়ি পরিহিত এক মধ্যবয়স্ক নারী হাসে। দ্রুত পায়ে সামনে এগিয়ে আসে। ফকফকা দাঁতগুলো দেখিয়ে বলে, এসেছো মা তুমি? তোমার অপেক্ষায় ছিলাম আমি। আসতে তো আমাকে হতোই সেজ আম্মু। আজ আমায় মুক্তি দিবে তোমা? অবশ্যই, আপনাকে মুক্তি দিতেই আমার এখানে আসা। আপনার ছেলের সাথে আমার যে অনেক হিসাব বাকি আছে সেজ আম্মু। ছেলের কথা শ্রবণ হতে ভদ্র মহিলার চোখ মুখ কঠিন হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলেন, মেরে দাও ওই জানোয়ারটাকে। ও ওর বাবার রক্ত পেয়েছে। ও আমার কষ্ট বোঝে না মা। ওই পাগলের মাঝে আমায় একা রেখে গেছে। বছরের পর বছর আমি এখানে পচে গলে মরছি। আমি আছি সেজ আম্মু, আপনার কষ্টগুলো খুব করে বুঝি, তাই তো আপনাকে মুক্তি দিব আজ। মেহরিমার কথায় ভদ্র মহিলার আনন খুশিতে ঝলমলিয়ে ওঠে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়েছেন আজ। মেহরিমা নিকাবের আড়ালেই বাঁকা হাসে। এবার কোথায় যাবে ইভান মির্জা? নিজের বিছানো জালে নিজেই ফেসেছে। যাকে চৌধুরীর হাত থেকে বাঁচাতে লোকচক্ষুর আড়ালে রেখেছে তার সাথেই তো দূরত্ব বাড়িয়ে দিয়েছে মেহরিমা। জীবনে বেঁচে থাকার শেষ সম্বল মাকে নিজের কাছে রাখতে নিশ্চয়ই আসবে। মায়ের নিকট নিজেকে সঠিক প্রমাণ করার জন্য হলেও তো মেহরিমার শরণাপন্ন হতে হবে। তারপর মেহরিমা নিজের কার্য হাসিল করেই ছাড়বে। আজকের দিনটাই সময় আছে ওর হাতে। নিজের ভালোবাসাকে বাঁচাতে একটু নতুন রূপ দেখাতে পারে মেহরিমা। এতে লাভ বই ক্ষতি নেই। আপনি বসুন, আমি সব ফর্মালিটিস পূরণ করে আসছি। সব গুছিয়ে রেখেছেন তো আগেই, তাই না? রেখেছি মা। মেহরিমা মাথা নাড়িয়ে আচ্ছা বুঝিয়ে ওখান থেকে প্রস্থান করে ম্যানেজারের রুমে যায়।
মেহরিমাকে দেখতেই ম্যানেজার দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম দেয়। মেহরিমাও মনে মনে জবাব দেয়। অতঃপর কোনো কথা ছাড়া ম্যানেজার একটা খাতা এবং কলম এগিয়ে দেয়। এখানটায় একটা সাইন করুন ম্যাম। মেহরিমা সাইন করতে নিয়ে এক নজর চোখ বোলায় ভদ্র মহিলার পরিচয়ের দিকে। সুস্মিতা মির্জা, ওয়াইফ অফ ইশরাক মির্জা অ্যান্ড মাদার অফ ইভান মির্জা। অতঃপর সময় ব্যয় না করেই অধরে কুটিল হাসি ঝুলিয়ে সাইন করে দেয়। ঘড়ির কাঁটার অবস্থান দুটোর ঘরে। একটা লেকের পাড়ে বৃক্ষের ছায়াতলে সবুজে মোড়ানো ঘাসের উপর মেহরিমা এবং সুস্মিতা মির্জা পাশাপাশি বসা। দুজনে ওখান থেকে বেরিয়ে এখানে খাটে গেড়েছে। সুস্মিতা মির্জার শরীরে নতুন শাড়ি জড়িয়েছেন, যেটা আজ দুপুরে মেহরিমা কিনে নিয়ে গেছিল। দুজনে দৃষ্টি নিবদ্ধ লোকের নীলাভ স্বচ্ছ পানিতে। মেহরিমা এতক্ষণে সবটা বিস্তারিত বলেছে। ছেলের প্রতিশোধ পরায়ণ সত্তায় বেশ অবাক হয়েছেন সুস্মিতা মির্জা। স্লান হাসেন। ভালোবেসে তোমায় চাচা শ্বশুর আইমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে হয়েছিলাম। যখন জেনেছিলাম আইমান আমার সাথে চিট করেছে, তখন আমি খুব অসহায় ছিলাম আমার আইভানকে নিয়ে। আইভান আমার বড় ছেলে। ও সব সময় আমার কোথাও যাওয়ার রাস্তা ছিল না। মুখ খুলে পড়েছিলাম ওর কাছেই। একদিন বেধড়ক মার খেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ছেলেকে নিয়ে ওর বাসা থেকে বেরিয়ে যেয়ে বাবার বাসায় উঠেছিলাম। বিশ্বাস করো, পরদিন সকালে ওর মৃত্যুর খবর পেয়ে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছিলাম। ওদের মতো জানোয়ারদের মৃত্যু হলো একমাত্র শাস্তি। নারী ছেলে খেলা কিংবা ভোগের বস্তু নয়। নারী হচ্ছে অগ্নি, যাকে নিয়ে খেলছে মৃত্যু নিশ্চিত। নারীকে অবমাননা করে কখনো কেউ বড় হতে পারেনি। ওর মৃত্যুর পরে আমি আমার বড় ছেলেকে নিয়ে বহু বছর একা কাটিয়েছিলাম। ভালোবাসতে ভয় পেতাম, সংসার জীবন ভয় পেতাম। তবে আইভানের বাবার শূন্যতা পূরণ করতে ওর পছন্দের একজন আঙ্কেলের সাথে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমি। আমার কলিগ ছিল ইশরাক। আমার ছোট ছেলে ইভান মির্জা আমার দ্বিতীয় পক্ষের। কিন্তু ওই যে ভাগ্য, ওটা আমার সাথে আবারও প্রতারণা করে বসে। কার অ্যাক্সিডেন্টে আমার হাজব্যান্ড সহ আইভানকে হারিয়ে ফেলি আমি। তখন ইভান অনার্সে অধ্যয়নরত। আর কয়েক মাস থেকেই আমার জায়গা হয়েছিল ওই মানসিক হাসপাতালে। আমার ছেলে আমার কষ্ট বোঝেনি, তবে আমার অতীত ইভান জানে। আর সেটারই প্রতিশোধ নিতে চৌধুরীদের সাথে সাথে জীবন মৃত্যুর খেলায় মেতেছে। গুটি হিসেবে হৃদিত বাবাকে ব্যবহার করেছে প্রতিনিয়ত। আমি ভালোবাসা হারানোর কষ্ট বুঝি মা। আমিও ভালোবাসার খেলায় হেরে যাওয়া সর্বহারা এক নারী। একদমই দীর্ঘ এক কাহিনী বলে থামেন সুস্মিতা মির্জা। দৃষ্টি ঘুরিয়ে নির্লিপ্ত মেহরিমার দিকে তাকায়। হাতটা বাড়িয়ে মেয়েটার রোগা হাত দুটো ছুঁয়ে দেয়। মেহরিমা পাশ ফিরে যায়। উনি মুচকি হাসেন। আমি আছি তোমার পাশে মা। আমার ছেলের বিরুদ্ধে যে হয়েও তোমার ভালোবাসার পক্ষে থাকবো আমি। আমার ছেলেকে জিততে দিব না। পবিত্র ভালোবাসার উপরে আর কিছু নেই। মেহরিমা কিছু বলে না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রয়। চোখ জোড়ায় জলেরা ভিড় জমায়। তবে মেহরিমা কঠিন সত্তার কাছে হেরে বর্ষণ নামাতে ব্যর্থ হয়। আপনার এই ঋণ আমার প্রাণ দিয়েও পরিশোধ করতে পারবো না সে জন্ম। তবে আপনি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার মনের সর্বোচ্চ স্থানে থাকবেন। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার নিকট। সুস্মিতা মির্জা ফিক করে হেসে দেন। তবে পাগলি মেয়ে, আমি তোমার পর নাকি? আমি তোমার আপনজন। তুমি না ভাবলেও আমি ভাবি। এই 20 দিনে আমার আত্মার সাথে মিশে গেছো তুমি। মেহুমা, তুমি আমার কাছে মেয়ে সমতুল্য। তোমার জন্য এতটুকু আমি অনায়াসে করতে পারি। মেহরিমা চাপটে জড়িয়ে ধরে ওনাকে। উনি স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে দেন।
যেন নীরবে আশ্বাস দিচ্ছেন যা হওয়ার সবটা ভালো হবে। মধ্যরাত, গোল থালার মতো চাঁদ উঠেছে আসমানে, আকাশে ভরা জ্যোৎস্না। চারিদিক থেকে ভেসে আসছে কুকুরের ক্ষুধার্ত ডাক। নীরবতায় মোড়ানো সর্বরীর পরিবেশ বড্ড ব্যাঘাত ঘটাচ্ছে ওই তীব্র শব্দগুলো। ত্রিধা বেশ বিরক্ত মুখে বেলকনিতে বসে আছে। ধ্যান জ্ঞান শূন্য অনুভূত হচ্ছে ওর। কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। পাশে দাঁড়িয়ে আছে বহু কাঙ্ক্ষিত পুরুষটি। আজ রাতেই ঘন্টাখানেক আগে দেশে ফিরেছে কৌশিক। 20 মিনিট হতে চলল বাসার পেছন দিক থেকে বেলকনি দিয়ে এই রুমে এসেছে। সামনের দিকে পুলিশ কর্তৃক ঘেরাও করা রাখা। ত্রিধা মাঝে কোনো হেলদোল না দেখে নিজে থেকেই কথা বলার চেষ্টা করে কৌশিক। আজকাল মেয়েটা বড্ড বাজেভাবে মস্তিষ্কে জেঁকে বসেছে। ওকে ছাড়া কৌশিক যেন কিছু ভাবতেই পারে না। তাই তো সব কাজ ফেলে ছুটে এসেছে মেয়েটাকে নিজের চোখে একটাবার দেখতে। ছোট্ট করে ডাকে, বেবি গার্ল। ত্রিধা এক ডাকে সাড়া দেয়। অম্বরে দৃশ্যমান সুন্দরী শশীর থেকে দৃষ্টি ফিরিয়ে ওর দিকে তাকায়। মনে কি চলছে বোঝা দুষ্কর। মুচকি হাসে, বলুন, এভাবে হঠাৎ করে আসলেন যে? কেন খুশি হওনি ডার্লিং? আমার খুশিতে আপনার কি এসে যায়? কৌশিক কিছুক্ষণ একচিত্তে চেয়ে থাকে, কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে যায়। ফিরে আসে একটা গিফট বক্স নিয়ে। হাঁটু জোড়া ভাঁজ করে ত্রিধার মতো করেই ওর মুখোমুখি ফ্লোরে বসে। মৃদু হেসে বলে, তোমাকে খুশি করতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বেবি গার্ল। এই অধমের উপহারটুকু গ্রহণ করবে তুমি? ত্রিধা এই পর্যায়ে কৌশিকের হাতের দিকে তাকায়। মুখের হাসি প্রসারিত হয়। অবশ্যই কৌশিকা। কৌশিক একটু অবাক হলো বইকি। এত সহজে গ্রহণ করাটা ঠিক মেনে নিতে পারল না। কৌশিককে আরো ভরকে দিতে ত্রিধা ফের বলে উঠল, একটা চুমু খেতে পারি আপনাকে? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আপনার গিফটের রিটার্ন গিফট হিসাবে একটা চুমু তো দিতেই পারি না? কৌশিক কিং কর্তব্য বিমূঢ়, বিস্ময়ে বাকরুদ্ধ। নেত্রযুগল বৃহদাকার ধারণ করেছে। মুখমণ্ডলে অবিশ্বাস্যতার রেশ ছড়িয়েছে। সময় পেরোয়। বেলকুনি জুড়ে মৃদুমন্দির গতিতে বয়ে চলে পবন সুখ তোলা দিয়ে যায়। ছেলেটা এই প্রথমবারের মতো ত্রিধার সম্মুখে প্রাণবন্ত হাসে। ত্রিধা ঘোর লাগানো দৃষ্টিতে চেয়ে রয়। ওর সামনে কৌশিক তালুকদার নয়, যেন ছোট্ট একটা কৌশিক হাসছে। বড়ই নিষ্পাপ সে হাসি। মানুষটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। কৌশিক হাসি থামিয়ে অধর পল্লবে দুষ্টু হাসি ফুটিয়ে তোলে। রিটার্ন গিফট হিসাবে চুমু পেলে আমি প্রতি সেকেন্ডে একটা করে গিফট দিতে চাই বেবি গার্ল। গ্রহণ করবে তুমি তো? কথা শেষ করতে পারে না কৌশিক। অধর জোড়া ত্রিধার জোরালো আক্রমণে একটু পিছিয়ে যায়। পরক্ষণে নিজের ব্যালেন্স ঠিক করতে ওর ছোট্ট শরীরটা নিজের সাথে আঁকড়ে ধরে। দুজনে মোছে ভালোবাসার এক আগ্রাসী সিক্ত চুম্বনে। ত্রিধার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। কৌশিক সেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দেয়। ত্রিধা হাঁপাচ্ছে, বুকটা শব্দ তুলে লাফাচ্ছে, দেহখানা ক্ষীণ কাঁপছে। মেয়েটা এই প্রথম কোনো ছেলের ঘনিষ্ঠ স্পর্শে অনুভব করছে। কায়া চোটে অদ্ভুত এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। ত্রিধার এতটুকু স্পর্শ কাছে আসা কৌশিকের এতদিনের ধৈর্য ভেঙে গুড়িয়ে দিতে যথেষ্ট ছিল। আবারও ত্রিধার দিকে হাত বাড়াতে নিলে ত্রিধা ছিটকে দূরে সরে যায়। লজ্জায় লালে রাঙা মুখটা নামিয়ে ফেলে। চোখে চোখ রাখার মতো দুঃসাহস করে না। আপনি সাবান নেন আগে, ফ্রেশ হয়ে আসুন। আমি আছি, এই সম্পূর্ণ আমিটা। কৌশিক আজ অবাকের উপর অবাক হচ্ছে। কেন যেন এই নতুন ত্রিধাকে মানতে পারছে না। মনে সন্দেহের বীজ জন্মালেও খুব একটা পাত্তা দেয় না। উঠে দাঁড়ায়। সুযোগ তো দিতেই চেয়েছে, তাহলে সেটা সময় মতোই কাজে লাগানো উচিত। প্রত্যুত্তর স্বরূপ কোনো কথা না বলে কৌশিক কেবল তাকিয়েই থাকে। অতঃপর চলে যায় ত্রিধার কথা মতো শাওয়ার নিতে। এই প্রথমবারের মতো অতি দ্রুত শাওয়ার নেয় ছেলেটা, যার সামান্য ফ্রেশ হতেই সর্বনিম্ন সময় লাগে আধা ঘন্টা। আজ সে 15 মিনিটে শাওয়ার শেষ করেছে। এটা আদতে সম্ভব। ভালোবাসা একজন মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে ক্রমশ।
পাপে জর্জরিত আত্মা পবিত্র ভালোবাসার সংস্পর্শে নতুন এক সত্তা খুঁজে পায়। পশুকে বোধহয় সহজেই মানুষ বানানো যায় একমাত্র ভালোবাসা দ্বারাই। কৌশিকের ভেজা শরীর, একটা ব্ল্যাক ট্রাউজার জড়ানো শরীরে, ওপরের অংশ উন্মুক্ত, ট্রাউজারটা সব সময়ের মতো নাভির নিচে নেমেছে। ডান হাতে শুভ্র রঙা তোয়ালে দৃশ্যমান, যা আপাতত মাথায় চলমান। চুল মুছতে ব্যস্ত। ওভাবে দরজা খুলে বাইরে দাঁড়াতে শব্দ তুলে একটা ছোট্ট ইটের টুকরোটাই বুকের বাম পাশে বরাবর সূক্ষ্মভাবে গেঁথে যায়। কৌশিকের ত্বরান্বিত হাতটা থেমে যায়। বুকের বাম পাশের ক্ষততে হাত রেখে একটু পর্যবেক্ষণ করতেই কয়েক সেকেন্ডের মাঝে মাঝে নিজের সাথে ঘটেছে উপলব্ধি করতে পারে। দৃষ্টি তুলে সামনে তাকায়। রিভলভার হাতে ত্রিধা দাঁড়ানো, পরপরই আবার শুট করে। সাথে সাথে কৌশিকের মুখ দিয়ে রক্ত উঠে আসে। ওখানেই বসে পড়ে। কাপা কাপা হাতে ট্রাউজারের পকেটে হাত দিয়ে নিচে রিভলভারটা বের করে। ত্রিধার দিকে তাক করে মৃদু হাসে। বেবি গার্ল। এই সামান্য ডাকে ত্রিধা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। কথা বলতে পারে না। দুজনের হাতেই রিভলভার, তাক করা একে অপরের দিকে। নিজের থেকে কাউকে বেশি ভালোবাসার পরিণতি বুঝে এমনই হয়। কৌশিকের অধর দুদিকে প্রসারিত হয়। একদম পারফেক্ট শুট শালা। কার থেকে শিখেছো? একটু থামে, বুকের বাম পাশে আঙুল রেখে ইশারায় দেখিয়ে বলে, বুকের এইখানটায় ভীষণ যন্ত্রণা করছে। তোমার হাতে বুলেট খেয়ে নাকি তোমার ছলনাই বেবি গার্ল। যেখানে খুব যত্নে নিচে থাকো সেখানে শ্যুট করতে হাত কাঁপলো না? বলতে ইচ্ছুক নয়। ত্রিধার কম্পিত গলার স্বর। তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় কতজনকে ফিরিয়ে দিলাম, আর সেই তুমি আমাকে মারতে এত আয়োজন করলে। নিয়তি বোধহয় এটাই চেয়েছিল। ক্ষমা করুন আমাকে, আমি নিরুপায়। আমার ছলনাময়ী বেবি গার্ল, এই তোমার ভালোবাসা? শালার এই বুলেট দিয়ে বুকটা এফোর ওপর করতে সুদূর ভেনেজুয়েলা থেকে ডেকে এনেছো আমাকে? মেরে দেই। ভয় করলো না কৌশিক তালুকদারের বুকে বুলেট ছুড়তে? হাত কাঁপলো না? এখানে একটা বুলেট আছে, কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত ডার্লিং। শালা আজীবন শুনে এসেছি নারীর ছলনা ভয়ঙ্কর, আর স্বচোখে দেখার সুযোগ হলো। আপনি পাপী কৌশিক তালুকদার। আমার পরিবার নিঃশেষ হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার ভাইয়ের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। আমার ছোট পরি ইয়ামিত হওয়ার পথে আপনাকে নিজের হাতে শাস্তি না দিলে এই দগ্ধ অন্তরে শান্তি মিলবে না। চাইলে আপনিও আমায় শ্যুট করতে পারেন। পাপকে খুব বেশি আমার, যে তোমার ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য আমার হলো না। তোমার দু চোখে নিজের জন্য ঘৃণা দেখে মরতে হচ্ছে আমাকে। এমন কঠিন ভাগ্য কেন হলো আমার? আমিও তো একটু ভালোবাসা ডিজার্ভ করি বেবি গার্ল। এর থেকে তৌসিফ হয়ে জন্মালেই ভালো হতো। মরে যেতাম, তবুও তোমার মনে আজীবন রয়ে যেতাম। ভালোবাসার বিপরীতে এত ঘৃণা আমার প্রাপ্য না বেবি গার্ল। আপনাকে কারাগারের চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে ধুকে ধুকে পচে গলে মরতে দেখতে পারবো না আমি। সেই ক্ষমতা আমার নেই, তাই মুক্তি দিলাম আপনাকে। আজ থেকে আপনি মুক্ত। ওপারে আবারও আমাদের দেখা হবে। অথচ তোমার দেওয়া অভিশাপ এটাই ছিল। মন থেকে বলেছিলাম না? বেবি গার্ল, ভালোবাসো আমায়? চোখে মুখে কাতরতা স্পষ্ট। হয়তো কিছু অপ্রত্যাশিত কথা শোনার প্রহর বুনছে কৌশিক। ওর মুখের দিকে তাকাতেই কেমন অন্যরকম অনুভূতিতে শিহরিত হয়ে ওঠে ত্রিধার মন মস্তিষ্ক। ভালোবাসার দুটানা সহস্রগুণ যাতনা বাড়ায়। না বলতে মন সায় দেয় না, কিন্তু ত্রিধা কোনো পিছুটান রাখতে চায় না। আর এবার একটু শান্তি চায়, একটু বাঁচতে চায়, কিন্তু চাইলে কি আর সম্ভব হয়? একজন মানুষ হিসেবে মানবতা থেকেই বলছি, কথাগুলো এর থেকে বেশি কিছু ভাববেন না। ত্রিধারা কাউকে ভালোবাসতে পারে না। ত্রিধারা জন্মদুঃখী। আমাদের আর কখনো দেখা না হোক বেবি গার্ল। এই জীবনে তোমাকে নিজের করে না পাওয়ার হাহাকার যন্ত্রণা তখন মাথাচাড়া দিয়ে উঠবে আমার। আমি সইতে পারবো না ওই মরণ যন্ত্রণা। জান্নাতে আমাদের আবার দেখা হবে কৌশিকা। পাগলের মতো কথা বলছে ত্রিধা। মেয়েটা নিজের মাঝে নেই, ভুলভাল বকছে। কৌশিকের ওষ্ঠদয় তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। পাপীদের স্থান জানাতে হয় না বেবি গার্ল।
তুমি আজ ধরনীর বুক থেকে আরও একটা পাপ মুছে পুণ্যের কাজ করেছো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসা ব্যতীত কোনো পুণ্য করার সুযোগ পাইনি এই ছোট্ট জীবনে। আমাদের দুইজনের গন্তব্যস্থল এক নয় ডার্লিং। কৌশিকের শরীরের শক্তি ক্রমশ কমে আসে। হাত থেকে রিভলভারটা ফেলে দেয়। যাকে মনে স্থান দিয়েছে তার বুকে কখনোই বুলেট ছুড়তে পারবে না কৌশিক। সবসময় জিতে আসা ছেলেটা আজ ভালোবাসার কাছে হেরে যায়। অবশ্য স্বেচ্ছায় পরাজয় বরণ করে। চাইলে এক নিমিষে রিভলভার বিপরীতে দাঁড়ানো ত্রিধার অস্তিত্ব পৃথিবী থেকে চিরতরে মুছে দিতে পারত। কৌশিকের জন্য অতি নগণ্য ব্যাপার ছিল, কিন্তু ওই যে ভালোবাসার কাছে মাথা নুয়েছে ছেলেটা, মরবে তবুও ভালোবাসায় এক বিন্দুও দাগ লাগতে দিবে না। ওই ভালোবাসা সঞ্জীবিত পবিত্র। জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়েও মুচকি হাসে, ক্ষীণ স্বরে আওড়ায়, পরজন্মে শুধুমাত্র আমার হয়ে এসো বেবি গার্ল। কৌশিক নামক অভাগার পুড়ে খাক হয়ে যাওয়া হৃদয়ে তোমার ভালোবাসার বর্ষণ নামিয়ে একটু সিক্ত করে দিও। অপেক্ষায় থাকবো। ওপারে আমার অপেক্ষায় রইবেন। আমি শীঘ্রই আপনার কাছে আসব। এই পাপের জীবন থেকে আপনার মুক্তি। আমার বুকে বুলেট ছোড়ার আগে একবার গিফট বক্সটা। কথাটা শেষ হয় না। কৌশিক ঢলে পড়ে ফ্লোরে। আঁখি দুটো সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। কথাটা ত্রিধার শ্রবণীয়ন্ত্রতে পৌঁছাতে রিভলভারটা হাত থেকে পড়ে যায় তৎক্ষণাৎ। দৌড়ে যেয়ে কৌশিকের সম্মুখে বসে, মাথাটা কোলের উপরে তুলে নেয়। কথা শেষ করুন কৌশিকা। কৌশিকা, কথা বলুন। যাবেন না আমাকে ছেড়ে, শুনছেন? ভালোবাসি আপনাকে। যাবেন না দয়া করে কৌশিকা। এইবার বেবি গার্ল ডাকুন। কৌশিক কথা বলে না। ততক্ষণে প্রাণ পাখিটা উড়াল দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে। ত্রিধা ডুকরে কেঁদে ওঠে। কৌশিকের মৃত লাশ বুকের মাঝে নিয়ে চিৎকার করে কাঁদে। কৌশিকের দেহের বাম পাশে থেকে নিঃসৃত তাজা লাল রক্তে স্নানিত ত্রিধার শরীর। কি যেন ভেবে রক্তাক্ত শরীরে উঠে দাঁড়ায়। এলোমেলো পদযুগলে এগিয়ে যেয়ে খাটের উপরে থাকা গিফট বক্সটা নিয়ে এসে কৌশিকের পাশে বসে। টেনে হিচড়ে খোলে ওটা। কিচ্ছু নেই ভেতরে, শুধুমাত্র পাতলা একটা বক্স। বক্স খুলতেই কিছু ছবি এবং ছোট্ট একটা চিঠি চক্ষু গোচর হয় ত্রিধার। কম্পনরত হাত গুলে ছবিগুলো উঠিয়ে নেয়। চোখের সামনে ছবিগুলো ধরতে মস্তিষ্ক শূন্য অনুভূত হয়। নিজেকে পাগল পাগল লাগে ত্রিধার। ওই ছোট্টবেলার ছবি, একদম ছোট্ট না, সম্ভবত ক্লাস 8-এ পড়তো তখনকার ছবি। পরিহিত ড্রেসটা দেখতে ত্রিধার স্মরণ হয় ক্লাস 8-এ বোর্ড এক্সামে ভালো করার দরুন এটা বাবা নিজের পছন্দে কিনে এনে দিয়েছিল। দেখেই মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে ছবিগুলো। তবে ছবিগুলো প্রতিটা অ্যাঙ্গেল থেকে মারাত্মক সুন্দর এসেছে। বার কয়েক ওগুলো নাড়াচাড়া করে দেখে ত্রিধা। অধরে মুচকি হাসির রেশ ছড়ায়। পরক্ষণে চিঠিটা হাতে তুলে নেয়। মেলে ধরে নয়নজোড়ের সম্মুখে, বেবি গার্ল, আমার প্রিয় চন্দ্রমল্লিকা। চিঠি কিভাবে লিখতে হয় এ বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞ। এই প্রথমবারের মতো লিখছি। অবশ্য তুমি জীবনে আসার পর থেকে প্রতিনিয়ত আমি নিত্য নতুন অনেক কিছু শিখেছি এবং করেছি। আমার বাসার গার্ডগুলো ইভেন্ট ঈশান আমাকে আজকাল পাগল ভাবে। আশা শোনো, আজ তোমায় কৌশিক নামক এক অবাগার প্রথমবার প্রেমে পড়ার গল্প শোনাবো। শুনবে তুমি? কতটুকু সময় আমার জন্য হবে তোমার? অপচয় করতে পারবে তো, নাকি এখানেও কিপটামো করবে? আমার ওয়াইফ তুমি, তোমার সবটা জানার অধিকার আছে। ভালোবাসা, হাই ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য কৌশিকদের হয় না বেবি গার্ল। কারণ কৌশিকরা কখনো নিজেদের অনুভূতি ব্যক্ত করতে পারে না। ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারে না। সবার নিকট কৌশিকরা কেবল মৃত মনের মানুষ। বাট ট্রাস্ট মি বেবি গার্ল, আমারও একটা মন আসে। জীবনে প্রথম পা পিছলে পড়েছিলাম নিজের থেকে বেশ ছোট্ট একটা পিচ্চি মেয়ের প্রেমে। ছবি তোলা ফ্যাশন হওয়ার সেই সময়ে লুকিয়ে তার বেশ কিছু ছবিও তুলেছিলাম। তখন আমি কেবল কৌশিক তালুকদার ছিলাম, তোমার ভাষায় মানুষ ছিলাম আর কি। তারপর হঠাৎ করেই জীবনের মোড় ঘুরে যায়। কৌশিক তালুকদার পরিবর্তন হয়ে মাফিয়া কিং কৌশিক তালুকদারে রূপান্তরিত হয়। তবুও আমি কিন্তু আমার ভালোবাসা ভুলিনি।
বহু বছর আগে তোলা তার ছবিগুলো আজও পরম যত্নে নিজের কাছে রেখে দিয়েছি। প্রিয়তমার স্পর্শ পাওয়ার প্রথম গোলাপটা আজও আমার বুক পকেটে সযত্নে আসে। তার নিত্যদিনের সকল আপডেট আমি ভেনিজুয়েলাতে বসেই পেতাম। বাবার থেকে একদিন প্রস্তাব পেলাম চৌধুরী বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে। দুর্ভাগ্যক্রমে শত্রুতার জোরে ধরে সেই পুরনো ভালোবাসাকে কাছে পাওয়ার আশা ছাড়তে পারলাম না। জীবনে প্রথমবারের মতো বাবার প্রস্তাবে এক শব্দেই রাজি হয়ে গেলাম। জোর করে বিয়ে করলাম। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মন প্রাণ দিয়ে তাকে চাইলাম। এতক্ষণ হয়তো বুঝে গিয়েছো কার কথা বলছি আমি। আজ একটা সত্যি কথা বলি তোমায়। আমার এই পাপের জীবনে সবচেয়ে বড় কঠিন সত্য, ভালোবাসি বেবি গার্ল। আই শিওর আমিটার থেকেও অনেক বেশি। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। এতগুলো বছর ধরে খুব যত্নে তোমায় লালন করে গিয়েছি মনোগ্রহিণে। আমার জীবনে তোমার আগমন ছিল চন্দ্রমল্লিকা পুষ্পের ন্যায়। চন্দ্রমল্লিকার মতো বহু রূপে বহু রঙে আমার জীবনটা রংধনুর 7 রঙে রাঙিয়েছো তুমি। তোমাকে ভালোবাসার পর থেকে আমার সাদাকালো জীবনটা 100 রঙে রঙিন হয়েছে। আমাকে একটা সুযোগ দেওয়া চাই না বেবি গার্ল? আমি এই পাপের জীবন থেকে মুক্তি চাই। সত্যি বলছি, আমি ভীষণ ক্লান্ত। আর খুন করতে মন সায় দেয় না। মনে হয় প্রতিটা খুন আমাকে আমার চন্দ্রমল্লিকার থেকে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে। এবার একটু ভালো থাকতে চাই আমি। একজন ভালো মানুষ হতে চাই। তুমি না হয় তোমার মতো করেই বানিয়ে নিও আমাকে। একটা সুযোগ দিবে আমায়? একটু ভালোবাসা দিবে আমায়? আমি ত্রিধা নামক চন্দ্রমল্লিকার আসক্তিতে খুব বাজেভাবে মজেছি। আমার আর মুক্তি নেই বেবি গার্ল। এতে নামটা লেখাটা কি অত্যাবশ্যক? নামটা আর লিখছি না। ভেবে নিও কোনো এক ভালোবাসার কাঙালের হাত দিয়ে লেখা হয়েছে চিঠিখানা, যে তোমার এক চিলতে ভালোবাসার পাওয়ার আশায় শত শত বিনিদ্র রজনী পার করেছে। প্রতীক্ষার প্রহর গুনে চলেছে বহু বছর যাবৎ।